ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ক্লাস 8। ইন্ডিয়ান লিটারেচারের উপরে আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 8, যেখানে আমরা আজকের ক্লাসে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার অন্তর্গত নভেলিস্টদেরকে নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার অন্তর্গত সমস্ত প্রোজ রাইটার্সদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের ক্লাসে আমরা পোয়েট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি থাকছে নভেলিস্টদের উপরে। আশা করছি ইন্ডিয়ান লিটারেচারের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 7 পর্যন্ত প্রত্যেকটা পার্ট সবাই ভালোভাবে ফলো করেছো। যদি কেউ না করে থাকো, নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে ইন্ডিয়ান লিটারেচারের উপরে এই প্রত্যেকটা পার্ট, যেগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, চাইলে তোমরা এই ক্লাসগুলো দেখে যেতে পারো। আশা করছি ইন্ডিয়ান লিটারেচারের উপরে এই ক্লাসগুলো একবার দেখে গেলে নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ নিয়ে আর কোনো অসুবিধে থাকবে না। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে পরবর্তী প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সময় মতো তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। ইংলিশে নেট এবং সেটের প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের বিশেষ আলাদাভাবে মান্থলি পেড মেম্বারশিপ যে কোর্স রয়েছে, সেই পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা নেট এবং সেটের প্রস্তুতির জন্য সমস্ত ক্লাস পেয়ে যাবে, প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এছাড়াও তোমরা ওয়ান লাইনার্স ডিসকাশনের ক্লাসও পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা যদি নেট এবং সেটের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তর চাও, তাহলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। নেট এবং সেটের পাশাপাশি আমার এই চ্যানেলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যও নোটস পেয়ে যাচ্ছ। তাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, ক্লাসের পিডিএফগুলো পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার অন্তর্গত সমস্ত নভেলিস্টদেরকে নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে ভারতীয় ইংরেজি সাহিত্যের বিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখব সেই যে ইংরেজদের প্রতি যে একটা সংগ্রাম, সেই সংগ্রাম থেকে একটা জাতীয় পুনর্গঠনের দিকে লিটারেচার কিন্তু মোড় নিচ্ছে। মানে সাহিত্যিকদের এখানে দৃষ্টি সমাজ সংস্কার থেকে সরে গিয়ে মানুষের অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিকে নিবদ্ধ হচ্ছে গিয়ে। 1947 সালে আমরা জানি 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতার পর ভারতীয় এই যে ইংরেজি উপন্যাস যেন একটা নতুন রূপ পেল। আগে লক্ষ্য কি ছিল? ব্রিটিশ শাসনের বিরোধিতা করা, সমাজ সংস্কার করা। তো স্বাধীনতার পরে লক্ষ্য হয়ে কি দাঁড়ালো? নতুন ভারতের আইডেন্টিটি খোঁজা। কারণ এই সময় দেশভাগ, দাঙ্গা এবং নতুন একটা জাতি গঠনের একটা আকাঙ্ক্ষা লেখকদের কলমের বা পেনের থ্রু যেন উঠে এলো, আমরা দেখতে পেলাম। বোঝা গেছে? এখানে আমি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার নভেলের প্রধান বিষয়বস্তুগুলোকে লিস্ট আকারে দিয়েছি। দেখো, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে নভেল, তার মূল বিষয়বস্তু হিসেবে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো। পার্টিশন ট্রমা, সোশ্যাল রিয়েলিজম ভার্সেস সাইকোলজিক্যাল রিয়েলিজম, ফেমিনাইন সেন্সিবিলিটি, ম্যাজিক রিয়েলিজম আর ডায়াসপোরা অ্যান্ড গ্লোবালাইজেশন। তাহলে এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে উপন্যাস, এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু হিসেবে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। পার্টিশন ট্রমা কি? দেখো, স্বাধীনতা পরবর্তীতে, তাই না, যেখানে লিটারেচার দেশভাগকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলতে পারি আমরা। মানে স্বাধীনতার পরের দিকের যে সমস্ত লিটারেচার, সেখানে আমরা দেশভাগই যেন একটা কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাই। 1947 সালের একদম সেই ভয়াবহ সাম্প্রদায়িক এবং ব্যক্তিগত সেই সমস্ত ট্র্যাজেডি বা সেই সমস্ত বিপর্যয় লেখকদের পেনের থ্রু জীবন্ত হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নভেলে। হিন্দু মুসলিম দাঙ্গা, ভিটেমাটি হারানো এবং উদ্বাস্তু জীবনের হাহাকার আমরা দেখতে পাই সেই সময়ের সাহিত্যের প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে।
আমরা খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তানে সেটা দেখতে পাই। প্রত্যেকটাই আমি আলোচনা করব। তো দেখো তাহলে পার্টিশন ট্রমাটা একটা মূল বিষয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার উপন্যাসের। দ্বিতীয়ত সোশ্যাল রিয়েলিজম ভার্সেস সাইকোলজিক্যাল রিয়েলিজম। সোশ্যাল রিয়েলিজম সামাজিক বাস্তববাদ, আর সাইকোলজিক্যাল রিয়েলিজম মনস্তাত্ত্বিক বাস্তববাদ। মানে শুরুর দিকের যে লেখকরা, বিশেষ করে ওই যে দ্য বিগ থ্রি, মুল্ক রাজ আনন্দ আর কে নারায়ণ রাজা রাও, তারা সমাজের বাস্তব চিত্রটাকে তুলে ধরছিল, সমাজের সমস্যাগুলোকে তুলে ধরছিল। কিন্তু ধীরে ধীরে যখন সময় পরিবর্তিত হলো স্বাধীনতার পরে, তখন আমরা নভেলিস্টদের লেখায় দেখলাম পরিবর্তন এলো। তারা মানে ওই যে বাহ্যিক সমাজের যে মানুষের ইনার যে রেসেস, মানুষের মনের গভীরে এবং তাদের সেই সমস্ত অস্তিত্বের সংকট নিয়ে লিখতে শুরু করলো, যে মানুষ কেন বাঁচে বা তার একাকিত্বের কারণ কি, এই সমস্ত সাইকোলজিক্যাল বিষয়গুলোর উপরে মানুষের বেশি গুরুত্ব দিতে শুরু করলো এই সময়ের নভেলিস্টরা। আমরা অনিতা দেশাই উদাহরণ হিসেবে, অরুণ যোশীর উপন্যাসগুলোতে এই সোশ্যাল রিয়েলিজম ভার্সেস সাইকোলজিক্যাল রিয়েলিজম পাবো। এছাড়াও ফেমিনাইন সেন্সিবিলিটি। ফেমিনাইন সেন্সিবিলিটি কি? নারী সংবেদনশীলতা। দেখো সাহিত্যে নারীদের যে উপস্থাপনা, সেক্ষেত্রে একটা বড় পরিবর্তন এলো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে। কারণ আগের উপন্যাসগুলোতে নারীদেরকে একটা বাধ্য চরিত্র হিসেবে দেখানো হতো, সেখানে এই সমস্ত পরবর্তী লেখকরা নারীদেরকে একটা নিজস্ব একটা সত্তা হিসেবে যেন তাদের সেই অস্তিত্ব খোঁজার একটা লড়াই ফুটিয়ে তুললেন, যে তারা শুধুমাত্র ঘরকন্যে নয়, তাদের অধিকার রয়েছে, তাদের আত্মার তৃপ্তি, তাদের সেই ইনার সাইকোলজিক্যাল সেই সমস্ত লড়াইগুলো সাহিত্যে যেন জায়গা করে নিল দেখতে পেলাম। আমরা কমলা মার্কেন্ডায়কে দেখতে পাবো, শশী দেশপান্ডের নভেলগুলো এই ধরনেরই দেখতে পাবো। বোঝা গেছে? এরপরে ম্যাজিক রিয়েলিজম। দেখো ম্যাজিক রিয়েলিজম হচ্ছে জাদু বাস্তবতা। মানে এটা একটা লেখার একটা ধরন বা লেখন শৈলী, আমরা যেখানে দেখব যে বাস্তব ঘটনার সাথে অলৌকিক কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এটা প্রথম শুরু করেছিল জি.ভি. দেশানি। বোঝা গেছে? এবং পরবর্তীকালে সালমান রুশদি এই যে লেখন শৈলী, এই লেখন শৈলীটাকে পোস্ট মডার্ন ধারা হিসেবে প্রতিষ্ঠা করেন। এবং রুশদির লেখায় আমরা ইতিহাস আর ইমাজিনেশনকে এমনভাবে মিশে থাকতে দেখব, যেখানে এই দুটোর মিশ্রণ একটা অন্যরকম একটা বাস্তব যেন তৈরি হয়েছে। তার সেই বিখ্যাত মিডনাইটস চিলড্রেন আমরা দেখতে পাই, যেটা ম্যাজিক রিয়েলিজমের একটা অত্যন্ত প্রকৃষ্ট একটা উদাহরণ, তাই না? বোঝা গেছে? তো এই যে ম্যাজিক রিয়েলিজম, এটা দেখতে পেলাম পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার নভেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। এছাড়াও আমরা ডায়াসপোরা অ্যান্ড গ্লোবালাইজেশন। দেখো ডায়াসপোরা হচ্ছে অনেক ভারতীয় লেখক আছে যারা বিদেশে বসবাস করছিল গিয়ে, সেখান থেকেই তারা ইংরেজিতে ভারত নিয়ে লেখালেখি করে। ঝুম্পা লাহিড়ী, কিরণ দেশাই, অনেকে রয়েছে। তো তাদের লেখায় মূলত তিনটে বিষয় ফুটে ওঠে। কি কি তিনটে বিষয়? না, এই যে কালচারাল ডিসপ্লেসমেন্ট, মানে এই যে সাংস্কৃতিক চ্যুতি, নিজের দেশ ছেড়ে অন্য সংস্কৃতিতে গিয়ে মানিয়ে নেওয়ার একটা কষ্ট। আর হাইব্রিডিটি। হাইব্রিডিটি মানে হচ্ছে দুই দেশের কালচারের যে মিশ্রণে তৈরি হয় একটা নতুন পরিচয়। আর কি? ইমিগ্রেন্ট এক্সপেরিয়েন্স। দেখো ইমিগ্রেন্ট এক্সপেরিয়েন্স, সেই প্রবাসী জীবনে একাকিত্ব এবং নিজের যে মাটির টান বা শেকড়ে ফেরার আকুতি। তো এই যে তিনটে বিষয় ফুটে ওঠে, এটাই হচ্ছে ডায়াসপোরা। ঠিক আছে? তো এই যে ডায়াসপোরা এবং গ্লোবালাইজেশন, এটাও কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ঝুম্পা লাহিড়ী, কিরণ দেশাই প্রমুখ বিশিষ্ট লেখকদের বিখ্যাত ওয়ার্কে আমরা এই ডায়াসপোরা গ্লোবালাইজেশন দেখতে পাই। ঝুম্পা লাহিড়ীর দ্য নেমসেক পাই আমরা, তাই না? তো এই ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে নভেল, সেই নভেলের বিশেষত্ব। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে নভেল লেখা হতো মেইনলি। এখানে আমি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার প্রত্যেকটি নভেলিস্ট, তাদের সমস্ত বিখ্যাত ওয়ার্ক এবং মেজর ওয়ার্কগুলো ইন ডিটেইল আলোচনা করব ওয়ান বাই ওয়ান। সবার প্রথমে আমরা দেখব খুশবন্ত সিংকে। খুশবন্ত সিং 1915 থেকে 2014। দেখো খুশবন্ত সিং অবিভক্ত ভারতের
পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং একজন খুব নামী আইনজীবীও ছিলেন তিনি। এছাড়াও তিনি ক্রিটিকও ছিলেন। আর দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া, এই যে জনপ্রিয় পত্রিকা, এর সম্পাদকও তিনি ছিলেন। প্রত্যেক রাইটার, নভেলিস্ট, প্রোজ রাইটার, পোয়েট এবং অন্যান্য যে সমস্ত ড্রামাটিস্টরা রয়েছে, প্রত্যেকে কে কোন এডিশনের সাথে যুক্ত ছিল এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে নেট এবং সেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো ইনি খুবই স্পষ্ট এবং সাহসী ভাষায় লেখালেখি করতেন। ইনার মেজর ওয়ার্ক বলতে আমরা ট্রেন টু পাকিস্তান পাবো, যেটা 1956-এ এসেছিল। খুশবন্ত সিং এর সবচেয়ে বিখ্যাত আর প্রভাবশালী উপন্যাস বলা যায় এটাকে, এবং এর প্রথমে নাম ছিল মানো মাজরা। 1947 সালের দেশভাগের সময় মানো মাজরা নামে একটা কাল্পনিক গ্রামের মানুষের জীবনের যে ভয়াবহ ট্র্যাজেডি সেটা এই বইতে ফুটে উঠেছে। দেশভাগের ফলে হিন্দু, মুসলিম এবং শিখদের মধ্যেকার যে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাধারণ মানুষের সেই চরম দুর্ভোগ, সেই দুর্ভোগের একটা একদম জ্বলন্ত উদাহরণ ছিল এই ট্রেন টু পাকিস্তান বাই খুশবন্ত সিং। বোঝা গেছে? এছাড়াও আমরা তার আই শ্যাল নট হেয়ার দ্য নাইটিঙ্গেল পাই 1959-এ। এটা হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো যে আন্দোলন, মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটার প্রেক্ষাপটে লেখা। শিখ পরিবারের গল্প বলা হয়েছে এখানে। সেই সময় যে যুদ্ধের সেই উত্তাল পরিবেশের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যেকার যে দ্বন্দ্ব এবং আদর্শগত লড়াই এখানে খুশবন্ত সিং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও আমরা তার দিল্লি দেখতে পাই, দিল্লিয়া নভেল 1990-তে। এই উপন্যাসে আমরা প্রায় 600 বছরের ইতিহাস দেখতে পাই। মানে ইতিহাসের সাথে গল্প আর ব্যক্তিগত অভিজ্ঞতার একটা অনন্য সংমিশ্রণ হচ্ছে এই উপন্যাস। দিল্লির বিবর্তন এবং দিল্লির শহরের বিচিত্র ধরনের একটা দীর্ঘ ভ্রমণ আমরা এই উপন্যাসে দেখতে পাবো। বোঝা গেছে? তো খুশবন্ত সিং তার এই যে সত্য কথা বলার জন্য এবং তার এই যে রসবোধ, এর জন্য খুবই বিখ্যাত ছিলেন। তিনি ভারতীয় ইংরেজি সাহিত্যে এই ধরনের রিয়েলিস্টিক ধারার একটা শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমরা বলতে পারি। এবং এই নভেলিস্ট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান 1974 সালে and returned his Padma Bhushan in 1984 in the protest against Operation Blue Star. এটা আমি বলেছিলাম, অপারেশন ব্লু স্টার, নীল নকশা, এর আগের ক্লাসে বলেছিলাম প্রোজ রাইটিংয়ে খুশবন্ত সিংকে যখন নিয়ে আলোচনা করছিলাম যে এই যে ব্লু স্টার অপারেশন, সেটার প্রতিবাদ স্বরূপ তিনি এটা ফেরতও দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি পদ্মবিভূষণে পেয়েছিলেন, সেটাও উল্লেখ করেছে। তো এই ছিল খুশবন্ত সিং এবং খুশবন্ত সিং এর সমস্ত বিখ্যাত নভেল। এরপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে আমরা যে বিখ্যাত নভেলিস্টকে দেখতে পাবো তিনি হচ্ছেন অরুণ যোশী। অরুণ যোশী তিনি শিল্পপতি ছিলেন এবং বিশিষ্ট শিক্ষাবিদও ছিলেন, এবং এক্সিস্টেন্সিয়ালিজম মূলত তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য ছিল। এবং তার যে গল্প, সেই গল্পের প্রধান চরিত্রের যে ইনার ওয়ার্ল্ড এবং তাদের জীবনের গভীর সংকট ইত্যাদি আমরা দেখতে পেতাম, তাই না? মানে তার গল্পের চরিত্রদের ইনার ওয়ার্ল্ড নিয়ে তিনি বেশি লেখালেখি পছন্দ করতেন। তার মেজর ওয়ার্ক বলতে আমরা দ্য ফরেনার পাবো 1968-এ। এই যে উপন্যাস, এটার প্রধান চরিত্র হিসেবে আমরা সিন্ধি ওবেরয়কে দেখতে পাবো, যে নিজেকে সব জায়গাতেই একজন বিদেশি মনে করত বা বহিরাগত মনে করত। এবং এই নভেলটা মূলত ডিট্যাচমেন্ট, মানে কোনো জাগতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই ফিলিংস নিয়ে বেশি আলোচনা করেছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাবো দ্য স্ট্রেঞ্জ কেস অফ বিলি বিশ্বাস 1971-এ। একটা উচ্চশিক্ষিত যুবকের গল্প, যে কিনা আমেরিকায় পড়াশুনো করেছে, তবুও এই যে আধুনিক সভ্য সমাজ তাকে কিন্তু আকৃষ্ট করেনি। তাই সে সব কিছু ত্যাগ করে একদমই আদিম উপজাতির সাথে বসবাস করার জন্য বনে চলে গেছে। আমরা দেখতে পাবো মানুষের প্রকৃতির কাছে ফেরার এক আদিম আকাঙ্ক্ষার গল্প হচ্ছে দ্য স্ট্রেঞ্জ কেস অফ বিলি বিশ্বাস বাই অরুণ যোশী 1971-এ। দ্য লাস্ট ল্যাবিরিন্থ 1981-তে। দেখো, একজন ব্যবসায়ীর জীবনের একটা জটিল কাহিনী এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। এই যে কমপ্লেক্স টেল অফ আ বিজনেসম্যান, তার সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা, তার সেই স্পিরিচুয়ালিজম এবং সায়েন্সের মধ্যেকার যে দ্বন্দ্ব,
সেটাই অসাধারণভাবে এই উপন্যাসে দেখানো হয়েছে। 1982 সালে তিনি এই উপন্যাসটার জন্যই কিন্তু সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং প্রায়শই তার সমস্ত কাজকে অ্যালবার্ট কামু, যে ফ্রেঞ্চ ফিলোসফার এবং লেখক, সেই অ্যালবার্ট কামু তার সাথে তুলনা করা হয়। কারণ কামুও ছিলেন এক্সিস্টেন্সিয়ালিজম ধারার প্রবক্তা এবং এই অরুণ যোশীর লেখাতেও আমরা এক্সিস্টেন্সিয়ালিজম দেখতে পেয়েছিলাম। কামুর মতো অরুণ যোশীর এই চরিত্রগুলো প্রায়ই জীবনের সেই অর্থহীনতা, একাকিত্ব এবং এই আধুনিক সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারতো না আমরা দেখতে পাই। সেই না পারার যন্ত্রণাতে তার চরিত্রগুলো ভুগতো আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্যই তাকে কম্পেয়ার করা হতো বিশ্ববিখ্যাত ফ্রেঞ্চ ফিলোসফার রাইটার অ্যালবার্ট কামুর সাথে। বোঝা গেছে? নেক্সট আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে বিখ্যাত নভেলিস্টকে পাবো, তিনি হচ্ছেন সালমান রুশদি। 1947 সালমান রুশদির বার্থ ইয়ারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি বম্বেতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার লেখাতে মূলত ম্যাজিক রিয়েলিজম আমরা দেখতে পাই। এছাড়াও তিনি পোস্ট কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি এটার জন্য কিন্তু বিশ্ববিখ্যাত, মানে ইতিহাস তত্ত্ব। তিনি বাস্তব ইতিহাসের সাথে কল্পনা এবং জাদুর অদ্ভুত একটা মিশ্রণ ঘটাতে পারেন। তার মেজর ওয়ার্কের মধ্যে সবার প্রথমে আমরা দেখব মিডনাইটস চিলড্রেন 1981-এ। এটা তার সব থেকে গুরুত্বপূর্ণ নভেল। এই নভেলের কাহিনী গড়ে উঠেছে সেলিম সিনাই এবং 1947 15ই আগস্টের ঠিক মাঝরাতের স্বাধীনতার মুহূর্তে জন্ম নেওয়া হাজার শিশুকে কেন্দ্র করে, যেই শিশুগুলোর মধ্যে এক অলৌকিক ক্ষমতা ছিল। এই নভেলে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন দেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে কিভাবে জড়িয়ে আছে সেটা দেখানো হয়েছে। এর জন্য কিন্তু তিনি বুকার প্রাইজও পেয়েছিলেন, কালজয়ী একটা উপন্যাস। এছাড়াও তার দ্য স্যাটানিক ভার্সেস পাই আমরা 1988-এ। অত্যন্ত একটা বিতর্কিত নভেল এটা। মূলত মাইগ্রেশন এবং মানুষের রূপান্তর বা তার মেটামরফোসিস, এই বিষয়গুলো গভীরভাবে তিনি এই নভেলে অন্বেষণ করেছেন। এছাড়াও আমরা সেম দেখতে পাবো 1983-তে। এই উপন্যাসের প্রেক্ষাপট কি? এটা হচ্ছে নট কোয়াইট পাকিস্তান বা পাকিস্তানের আদলে তৈরি একটা কাল্পনিক দেশ। এই বইটার মাধ্যমে তিনি পাকিস্তান বা সেই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এবং বিশৃঙ্খলার একটা সমালোচনা করেছেন আমরা দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে মিডনাইট চিলড্রেনের জন্য তিনি পেয়েছিলেন বুকার প্রাইজ 1981-তে এবং বুকার অফ বুকার্স মানে বুকার প্রাইজের 25 বছর এবং 40 বছর পূর্তিতে একটা প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় এটা সেরার সেরা বুকার্স অফ বুকার্স হিসেবে নির্বাচিত হয়। তো এর দ্বারাই প্রমাণ হয় যে আধুনিক বিশ্ব সাহিত্যে এই যে মিডনাইট চিলড্রেন, এই বইটা কতখানি কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? চতুর্থত আমরা যে নভেলিস্টকে পাবো তিনি হচ্ছেন বিক্রম সেঠ। বিক্রম সেঠ 1952-তে জন্মগ্রহণ করেছেন ক্যালকাটাতে। তিনি অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ডের মতো সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনা করেছেন। কবিতা, প্রোজ সমস্ত ক্ষেত্রেই কিন্তু তার অসাধারণ দক্ষতা আমরা দেখতে পাই। মেজর ওয়ার্কের মধ্যে দ্য গোল্ডেন গেট পাবো 1986-এ। এটা হচ্ছে একটা ভার্স নভেল, মানে বিশেষ ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে এখানে। কি ছন্দ? ওয়েঞ্জিন স্ট্যাঞ্জাস। ওয়েঞ্জিন স্ট্যাঞ্জা কি? এটা একটা বিশেষ ধরনের স্ট্যাঞ্জা বা ছন্দ, যেটা মূলত রাশিয়ান সাহিত্যের জনক আমরা যাকে বলি, সেই আলেকজান্ডার পুশকিন, তার সেই কালজয়ী যে ভার্স নভেল ইউজিন ওয়েঞ্জিন, সেই নভেলে সবার প্রথম ব্যবহার করা হয়েছিল। এবং বিক্রম সেঠ তার গোল্ডেন গেট উপন্যাসে এই যে একটা কঠিন এবং একটা চমৎকার ছন্দ, এটা ব্যবহার করে সবাইকে কিন্তু অবাক করে দিয়েছিল। এই স্ট্যাঞ্জায় মূলত সনেটের মতো 14টা করে লাইনের একটা করে স্তবক বা গুচ্ছ আমরা দেখতে পাই এবং এর রাইম স্কিম একদমই ফিক্সড। এ বি এ বি সি সি ডি ডি ই এফ এফ ই আর জি জি। এটা হচ্ছে ওয়েঞ্জিন স্ট্যাঞ্জার রাইম স্কিম। মানে বড় হাতের অক্ষরগুলো এখানে ফেমিনাইন রাইম, এখানে এফটা ক্যাপিটাল হবে, স্মল নয়, আর
যেগুলো ছোট হাতের সেগুলো হচ্ছে ম্যাসকুলাইন রাইম, যেখানে শব্দের শেষে একটা মাত্র সিলেবল থাকে, আর বড়গুলোর ক্ষেত্রে কিন্তু শব্দের শেষে দুটো করে সিলেবল থাকে আমরা দেখতে পাবো। এবং এক্ষেত্রে আয়াম্বিক টেট্রামিটারে প্রত্যেকটা লাইন থাকতো, মানে প্রত্যেকটা লাইন আয়াম্বিক টেট্রামিটারে রচিত, সেটাই হচ্ছে ওয়েঞ্জিন স্ট্যাঞ্জা। তো তার গোল্ডেন গেটে আমরা এই ওয়েঞ্জিন স্ট্যাঞ্জা দেখতে পাবো। এবং এই নভেলটা সান ফ্রান্সিসকো শহরের প্রেক্ষাপটে লেখা, যেখানে ওয়েঞ্জিন স্ট্যাঞ্জা একটা বিশেষ স্ট্যাঞ্জা হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও তার রচিত আ সুইটেবল বয় পাবো 1993-তে। ইংরেজি ভাষায় লেখা বিশ্বের একদমই বড় বা দীর্ঘ উপন্যাসগুলোর মধ্যে এটা একটা। এই বিশাল উপন্যাসে আমরা 4টা পরিবারের গল্পের মধ্যে দিয়ে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, তার যে সামাজিক এবং রাজনৈতিক যে ছবি সেটা অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে দেখতে পাবো। এছাড়াও অ্যান ইকুয়াল মিউজিক 1999, একজন পেশাদার ভায়োলিন বাদক এবং তার হারানো প্রেমের কাহিনী নিয়ে এই উপন্যাস। গান এবং প্রেমের একটা অপূর্ব মেলবন্ধন এই উপন্যাসে আমরা দেখতে পাবো। বোঝা গেছে? তো এই ছিল বিক্রম সেটের সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং তিনি সাহিত্য একাডেমিও লাভ করেছিলেন দ্য গোল্ডেন গেটের জন্য। কারণ সাধারণ নভেল বা উপন্যাসে আমরা দেখতে পাই প্রো স্টাইলে লেখা সেটা, তাই তো, কিন্তু বিক্রম শেঠ যেহেতু এই পুরো উপন্যাসটা কবিতার ছন্দে লিখেছিলেন, তাই এটা সবার মনে একটা সম্মান অর্জন করেছিল। কারণ সাহিত্যে এ ধরনের যে পদ্য উপন্যাস ভার্স নভেল খুব কম লেখা হতো, এবং তার এই ধরনের একটা চমৎকার উপন্যাসের জন্যই তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এরপরে আমরা যে নভেলিস্টকে পাবো তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ, 1956। দেখো, অমিতাভ ঘোষ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার একজন বিখ্যাত নভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, এবং তার বিশেষত্ব হলো যে তিনি একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, এবং এই কারণে তার লেখাতে আমরা সবসময় কিন্তু ইতিহাস, মেমোরি, গ্লোবাল ট্রেড এই বিষয়গুলো খুব চমৎকারভাবে যুক্ত রয়েছে দেখতে পাবো। মানে শুধুই যে গল্প বলছেন তা নয়, তিনি ইতিহাসের একদম গভীর থেকে সেই গল্পটাকে বা সেই দৃষ্টিভঙ্গিটাকে দেখাচ্ছেন। এগুলোই তার সমস্ত ওয়ার্কগুলোতে আমরা ফলো করতে পারি। যেমন মেজর ওয়ার্ক বললে দ্য শ্যাডো লাইন্স পাবো 1988-এ, তার বিখ্যাত বা শ্রেষ্ঠ কাজ। এতে আমরা সেই সীমান্তের যে অসারতা সেটা দেখতে পাবো। 1964-এ যে দাঙ্গা হয়েছিল, মানে ভারতের কলকাতা এবং তখনকার সময়ের যে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ বর্তমান দিনে, মানে কলকাতা এবং ঢাকায় সেই যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেটার ঐতিহাসিক বর্ণনা আমরা দেখতে পাবো এখানে, যেটা 1963 সালের সেই ডিসেম্বরে কাশ্মীরের শ্রীনগরে সেই বিখ্যাত হজরতবাল সেই দারগা, সেখান থেকে সেই তাদের নবীর মানে হজরত মোহাম্মদের সেই তাদের চুল, পবিত্র সেই চুল বা রেলিক চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পরবর্তীকালে তো সেই পবিত্র চুল উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে তো ভারত এবং বাংলাদেশের সীমান্ত একদম চরম উত্তেজিত হয়ে ওঠে, এবং গুজব ছড়িয়ে যেহেতু পড়েছিল তাই এই দাঙ্গার সূচনা হয়। কারণ এখান থেকেই পরবর্তীকালে 1964 সালের জানুয়ারিতে সেই পূর্ব পাকিস্তানের খুলনা এবং ঢাকাতে হিন্দু এবং মুসলিম দাঙ্গা শুরু হয় ব্যাপকভাবে। অনেক মানুষ প্রাণ হারায়, হাজার হাজার হিন্দু শরণার্থী ভারতে প্রবেশ করতে শুরু করে, পালিয়ে আসে বাংলাদেশ থেকে আর কি। এবং সেখান থেকে উদ্বাস্তুরা পালিয়ে আসা দেখে কলকাতায়ও পাল্টা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতাতেও দাঙ্গা চরম রূপ নেয় এবং মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। তো অমিতাভ ঘোষ এই দাঙ্গাটাকেই তার উপন্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পটভূমি হিসেবে ব্যবহার করেছেন, এবং এর জন্যই কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করেছিলেন। দ্য গ্লাস প্যালেস তার রচিত পরবর্তী যে উপন্যাস 2000 সালে, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। বার্মা, ভারত এবং মালয়েশিয়া, তখন বার্মা ছিল, এখন মায়ানমার হয়েছে, ভারত এবং মালয়েশিয়া জুড়ে এই উপন্যাসের কাহিনী আমরা দেখতে পাবো। সেই কলোনিয়াল টাইম পিরিয়ড এবং তার ফলে সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন আসে সেটা এখানে অত্যন্ত স্পষ্টভাবে তিনি দেখিয়েছেন। এছাড়াও আমরা তার ইবিস ট্রায়োলজি পাবো, নেট পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টে উপন্যাসের একটা সিরিজ আর কি। সি অফ পপিজ যেখানে আমরা দেখতে পাবো, রিভার অফ স্মোক দেখতে পাবো, আর ফ্লাড অফ ফায়ার দেখতে পাবো। এই 3টে উপন্যাসের সিরিজ জুড়ে একটা বিশাল কাহিনী ঘটে চলেছে, যেটা
সেই ঐতিহাসিক ওপিয়াম ওয়ারকে কেন্দ্র করে। এবং এই সিরিজের মাধ্যমে অমিতাভ ঘোষ সেই কলোনিয়াল যে বিজনেস বা ট্রেড এবং শোষণের একটা নগ্ন চিত্র তিনি তুলে ধরেছেন। এবং তার এই যে ইভিস ট্রায়োলজি, এটা একটা মহাকাব্যিক সৃষ্টি আমরা বলতে পারি। 1830-এর দশকে এর কাহিনী শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আফিম চাষ করত এবং সেটা অবৈধভাবে তারা চীনে রপ্তানি করত। এবং এই যে ব্যবসা, এটা নিয়ে ব্রিটেন এবং চীনের মধ্যে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব তৈরি হয় এবং তাকে কেন্দ্র করেই এই যে গল্প এটা শুরু হয়। ইবিস হচ্ছে একটা বিশাল জাহাজের নাম, আইবিস বা ইবিস যাই বলো না কেন, এটা একটা বিশাল জাহাজের নাম, যার যাত্রীদের জীবনের মধ্যে দিয়ে এই কাহিনীটা কিন্তু পরপর এগিয়েছে আমরা দেখতে পাবো। এই যে সি অফ পপিস, এটা এসেছিল 2008-এ। এটা ট্রায়োলজির প্রথম বই। ইবিস বা আইবিস জাহাজের যাত্রীদের সাথে আমাদেরকে লেখক এখানে পরিচয় করিয়ে দেন প্রথমে। এই জাহাজে বিহারের সেই কৃষক নারী দিতি ছিল, আমেরিকার নাবিক জ্যাচেরি রিড ছিল, এছাড়াও দেউলিয়া একজন রাজা ছিল, নীলরতন, আরও অনেকে ছিল। সবাই মিলে তারা নিজের নিজের জীবনের সংকট থেকে বাঁচতেই জাহাজে করে মরিশাসে পাড়ি দিচ্ছিল। আমরা ভারতের আফিম চাষের সেই করুণ চিত্র এই বইটাতে আমরা দেখতে পাবো। রিভার অফ স্মোক এসেছিল 2011-তে, দ্বিতীয় উপন্যাস। ভারত থেকে এখানে কাহিনীটা দেখব ধীরে ধীরে চীনের দিকে, চীনের সেই ক্যান্টন শহরের দিকে কাহিনী যেন এগোচ্ছে। কিভাবে বাণিজ্যের স্বার্থে ব্রিটেন একটা জাতিকে একদমই মাদকে আসক্ত করে ধ্বংস করতে চেয়েছিল, সেটা আমরা এখানে দেখব। সেই ব্রিটিশ এবং চীনের মধ্যে উত্তেজনা এখানে আমরা দেখতে পাবো। আর ফ্লাড অফ ফায়ার এসেছিল 2015-এ। এটা শেষ একদম। এখানে আফিমের যুদ্ধ শুরু হয় দেখতে পাবো, যুদ্ধের ভয়াবহতা দেখতে পাবো এবং তার ফলে ভারত, চীন আর ব্রিটেনের সাধারণ মানুষের ভাগ্যে যে পরিবর্তন চলে আসে সেটাও দেখতে পাবো। ভারতের সেই ইংরেজ সেনাবাহিনীতে কর্মরত সৈনিকদের জীবন এবং তাদের মানসিক দ্বন্দ্ব এখানে খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। বোঝা গেছে তো? এই যে অমিতাভ ঘোষ, ইনি ইংরেজি ভাষার লেখক হিসেবে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2018 সালে। তার সমস্ত লেখনী রিডার্সদের ইতিহাসের এমন সমস্ত কিছু ঘটনা যেগুলো আড়ালে ছিল সেগুলো জানতে সাহায্য করে এবং তাই তিনি একজন সর্বোচ্চ সাহিত্যিক বলেও বিবেচিত হন, যিনি ভারতের সর্বোচ্চ সাহিত্যিক সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন 2018-তে। আশা করি অমিতাভ ঘোষকে নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা পাবো অরুন্ধতী রয়কে, 1961। অরুন্ধতী রয় ইনিও একজন বিখ্যাত নভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেন শিলংয়ে এবং ইনি একজন আর্কিটেক্ট ছিলেন, মানে লেখক হওয়ার আগে একজন আর্কিটেক্ট হিসেবে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। তার মেজর ওয়ার্কের মধ্যে আমরা দ্য গড অফ স্মল থিংস পাবো, 1997, অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস। এবং এই উপন্যাসটা একদম মাইলস্টোন বলা যায়। কেরালার আয়ামেনেম গ্রামের প্রেক্ষাপটে লেখা। যমজ দুই ভাই বোন রাহেল এবং এস্থার জীবনকে কেন্দ্র করে এই গল্পটা লেখা হয়েছে। এখানে আমরা লাভ লজ, মানে এই উপন্যাসে অরুন্ধতী রয় তথাকথিত লাভ লজ মানে ভালোবাসার নিয়মের সমালোচনা করেছিলেন। মানে সমাজ যে ঠিক করে দেয় কাকে ভালোবাসা উচিত, কতটা উচিত, কিভাবে ভালোবাসা উচিত, এই নিয়মের বিরোধিতা তিনি করেছিলেন। এই নিয়ম ভাঙার ফলে একটা পরিবারের ওপর যে করুণ ট্র্যাজেডি নেমে আসে সেটা এখানে অত্যন্ত সংবেদনশীলভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়াও আমরা তার দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস আমরা দেখতে পাবো 2017 সালে। তার দীর্ঘ 20 বছর পরের উপন্যাস এটা, দেখো 1917, একদম 20 বছর পরের দ্বিতীয় উপন্যাস এটা। অত্যন্ত কমপ্লেক্স এটা, এর কাহিনীও অনেকটাই বিস্তৃত। পুরোনো দিনের সেই রূপান্তরকামী সম্প্রদায় থেকে এটা শুরু হয়েছিল এবং কাশ্মীরের সশস্ত্র যে বিপ্লব বা বিদ্রোহ বলতে পারো, অশান্তি পর্যন্ত এই ঘটনা বিস্তৃত। এবং এই নভেলের মাধ্যমে তিনি একদমই মার্জিনালাইজড মানুষদের সেই সংগ্রাম এবং তাদের অস্তিত্বের কথা তুলে ধরেছেন। সেদিক থেকে সবাই এনাকে কমিউনিস্ট বলতেই পারো। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এই যে অরুন্ধতী রায় তার প্রথম উপন্যাসের জন্য কিন্তু 1997-এ বুকার প্রাইজ পেয়েছিলেন এবং ভারতীয় নাগরিক হিসেবে, মানে প্রথম কোনো ভারতীয় নাগরিক হিসেবে এই সম্মান পাওয়াটা তার একটা কিন্তু বিশাল কৃতিত্ব আমরা বলতে পারি। বোঝা গেছে? এর পরবর্তীতে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে
নভেলিস্টকে পাবো, তিনি হচ্ছেন ভারতী মুখার্জি। ভারতী মুখার্জি 1940 থেকে 2017। তিনি ডায়াসপোরা সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর তার লেখার মূল কেন্দ্রবিন্দু কোনটা? আমেরিকায় বসবাসকারী ভারতীয় সেই সমস্ত এমিগ্রান্টসদের অভিজ্ঞতা, কিভাবে একজন ব্যক্তি নিজের দেশ ছেড়ে গিয়ে নতুন দেশে তার সেই পুরনো পরিচয়ের বদলে একটা নতুন যেন আইডেন্টিটি তৈরি করছে, এবং সেটা নিয়ে খুব সুন্দরভাবে তিনি কিন্তু এই নভেলগুলো ফুটিয়ে তুলেছেন। মেজর ওয়ার্ক বললে আমরা দ্য টাইগার্স ডটার পাবো 1971-এ, প্রথম নভেল একদমই। এখানে নারীর গল্প বলা হয়েছে, সেই নারী যে অনেক বছর বিদেশে থাকার পরেও কিন্তু ভারতে ফিরে আসে, কিন্তু ফিরে এসে সে নিজেকে নিজের দেশের সংস্কৃতির সাথে আর মেলাতে পারে না। সে এক ধরনের অ্যালিনিয়েটেড বা বিচ্ছিন্নতা অনুভব করে, একাকিত্ব বোধ করে, এবং এই যে দুটো ভিন্ন সংস্কৃতি এর মাঝখানে পড়ে থাকা একটা মানুষ হয়ে দাঁড়ায় সে, যেন মানে তার যে মানসিক টানাপোড়নটা সেটা এই গল্পের যেন প্রধান বিষয়বস্তু। কেন মানসিক টানাপোড়ন? কারণ এই দুটো সংস্কৃতির মাঝখানে পড়ে তার সেই মানসিক টানাপোড়ন এসেছে। এছাড়াও তার জ্যাসমিন দেখতে পাই 1989-এ, সব থেকে বিখ্যাত উপন্যাস। পাঞ্জাবের একটা গ্রাম্য তরুণী কিভাবে নানা চড়াই উতরাই পেরিয়ে আমেরিকায় পৌঁছয়, সেখানে জীবন ধারণের জন্য সে বারবার নিজের নাম পরিচয় সব চেঞ্জ করে দেয়, এবং পাঞ্জাবের জ্যোতি থেকে সেও হয়ে ওঠে আমেরিকার জ্যাসমিন। এই যে রূপান্তর বা ট্রান্সফরমেশন, এই বইটার মূল বিষয়বস্তু। এছাড়া আমরা তার দ্য হোল্ডার অফ দ্য ওয়ার্ল্ড দেখতে পাই 1993-তে। এই উপন্যাসটা বেশ একদম বৈচিত্র্যময়। বর্তমান সময়ের সাথে 17th সেঞ্চুরির যে হিস্ট্রি, সেটা কিন্তু এই বইয়ের সাথে গাঁথা রয়েছে এক সুতোয় দেখতে পাই। মানে সংস্কৃতি এবং সময়ের সীমানা পেরিয়ে মানুষের জীবন অন্বেষণের কাহিনী এই বইটা। এছাড়াও আমরা হার ওয়ার্ক often rejects the cultural melting pot theory in favor of radical self reinvention. কালচারাল মেল্টিং পট কি? আমেরিকায় সাধারণত মনে করা হয় যে বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরা সেখানে গিয়ে নিজেদের সংস্কৃতি মিশিয়ে দিয়ে একাকার হয়ে যাবে, তো সবাই মিলে একটা সাধারণ আমেরিকান পরিচয় তৈরি করবে। মানে খিচুড়িতে যেমন সব ধরনের একসাথে দিয়ে দেওয়া হয়, দিয়ে খিচুড়ি বানানো হয়, ঠিক সেরকম। কিন্তু ভারতী মুখার্জি কিন্তু দেখান যে তিনি তার লেখায় কিন্তু এই যে ধারণাটা, এটা মেনে নেননি। তিনি বিশ্বাস করতেন যে তার উপন্যাস একজন অভিবাসী বা এমন একজন মানুষের যে কেবলই অন্য সংস্কৃতির সাথে গিয়ে পরিচিত হয়েছে, একদম মিশে যায়নি, বেঁচে থাকার তাগিদে নিজেকে সম্পূর্ণভাবে সেখানে গিয়ে সে নতুন করে কিন্তু গড়ে তোলে। এবং এটাকে সে বলেছে একটা রূপান্তর, বিপ্লবী রূপান্তর। তার সাথে একত্ব হয়ে আপোষ নয় কিন্তু, ঠিক আছে, সেই জেসমিনের নায়িকার মতো। তো বলতে গেলে ভারতী মুখার্জি ইমিগ্রান্টসদেরকে কিন্তু ভুক্তভোগী হিসেবে দেখেননি, তাদের সেই অদম্য সাহস এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারার শক্তিটাকে তিনি এখানে যেন উপস্থাপন করেছেন তার লেখার মাধ্যমে। মানে তার লেখার মূল বিষয়বস্তুই এটা। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যে বিখ্যাত নভেলিস্টকে পাবো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার, সে হচ্ছে অনিতা দেশাই। দেখো, অনিতা দেশাই 1937, known for her focus on the inner consciousness of female characters and psychological realism. অনিতা দেশাই মূলত নারী চরিত্রদের ইনার কনসিয়াসনেসের জন্য এবং সাইকোলজিক্যাল রিয়েলিজমের উপরে গভীরভাবে তিনি আলোকপাত করার জন্য বিখ্যাত। মানে সমাজের বাইরের চিত্র দেখানোর চেয়ে তিনি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত অনুভূতিগুলোকে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করতেন। মেজর ওয়ার্কের মধ্যে ক্রাই দ্য পিকক পাবো 1963-তে, প্রথম উপন্যাস। মায়া চরিত্রটাকে দেখতে পাবো, অশুভ ভবিষ্যৎবাণী এবং একটা ভালোবাসাহীন দাম্পত্য জীবনের চাপে মায়া কিভাবে ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, দিয়ে পাগলামিতে প্রবেশ করছে, সেটাই কিন্তু এই উপন্যাসে আমরা দেখতে পাবো। ভারতীয় ইংরেজি সাহিত্যের সাইকোলজিক্যাল ধারার একটা অনন্য উদাহরণ হচ্ছে এই ক্রাই দ্য পিকক। ফায়ার অন দ্য মাউন্টেন 1977, এখানে নিঃসঙ্গতা বা আইসোলেশন দেখতে পাবো মূল বিষয়, এবং এই নভেলের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা নন্দা কাউলকে পাবো। জীবনের শেষ সময়টুকু জগতের সমস্ত কোলাহল এবং সম্পর্ক থেকে দূরে গিয়ে তিনি শান্তিতে থাকতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনের জটিলতা সেটা তাকে করতে দেয়নি, এবং এই বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পান। এছাড়া ক্লিয়ার লাইট অফ দ্য ডে, তার সেই বিখ্যাত নভেল, 1980-র সেই বিখ্যাত নভেল, ঠিক আছে, দেশভিত্তিক
দেশভাগ ভিত্তিক উপন্যাস, পার্টিসান নভেল। কোনো রাজনৈতিক দাঙ্গার কাহিনী এটা নয়, তবে দিল্লির একটা পরিবারের সদস্যের মধ্যেকার সম্পর্কের সেই চেঞ্জ বা বিবর্তন, মান অভিমান, তাদের সেই মেমোরি, স্মৃতি নিয়ে লেখা, কিভাবে দেশভাগের স্মৃতি আজও পরিবারগুলোর মনের মধ্যে টিকে আছে, সেটাই এখানে সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। এছাড়া তার ইন কাস্টাডি পাবো আমরা 1984-এ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তিনি মূলত উর্দু ভাষার বিলুপ্তি এবং তার সাথে জড়িয়ে থাকা ঐতিহ্যের অবক্ষয় নিয়ে এখানে আলোচনা করেছেন, এবং এই কাহিনীর মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে আধুনিক যুগে একটা ক্লাসিক্যাল ভাষা এবং তার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তিনি 3বার বুকার প্রাইজ ফাইনালিস্ট হয়েছিলেন এবং তার ফায়ার অন দ্য মাউন্টেনের জন্য কিন্তু ভারতের সম্মানজনক সাহিত্য একাডেমি পুরস্কারও তিনি লাভ করেছিলেন। বোঝা গেছে? এর পরবর্তীতে যে নভেলিস্টকে আমরা দেখতে পাবো তিনি হচ্ছেন কিরণ দেশাই, 1971। কিরণ দেশাই দিল্লিতে জন্মগ্রহণ করেন, অনিতা দেশাইয়ের মেয়ে। মানে সাহিত্যিক পরিবেশেই তার বেড়ে ওঠা। তিনি উচ্চশিক্ষার জন্য ইউকেতে গিয়েছিলেন এবং ইউএসএতেও গিয়েছেন, এবং তার লেখায় দুটো আলাদা আলাদা দেশের সংস্কৃতির প্রভাব এবং প্রবাসীদের জীবনের ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে, সেটাও আমরা দেখতে পাই। মেজর ওয়ার্কের মধ্যে আমরা তার হুল্লা বালো ইন দ্য গুয়াভা অর্চার্ড দেখতে পাই, যেটা এসেছিল 1998-এ। এটা কিরণ দেশাইয়ের প্রথম উপন্যাস এবং এটা একটা স্যাটিরিক্যাল উপন্যাস বলতে পারি। সেই কেন্দ্রীয় চরিত্র সম্পদ চাওলা এখানে আমরা দেখতে পাই, যে কিনা নিজের জীবন থেকে বাঁচতে একটা পেয়ারা বাগানে গিয়ে থাকতে শুরু করে এবং ঘটনাক্রমে সবাই তাকে সাধু মনে করতে থাকে। সমাজ এবং মানুষের অন্ধবিশ্বাস কতটা পর্যায়ে এগোতে পারে সেটা নিয়ে একটা চমৎকার কৌতুকপূর্ণ চিত্র যেন এখানে তিনি তুলে ধরেছেন। এছাড়াও তার দ্য ইনহেরিটেন্স অফ লস দেখতে পাই 2006, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস, বিশ্ববিখ্যাত উপন্যাস। পশ্চিমবঙ্গের সেই কালিম্পং এখানে একটা মূল প্রেক্ষাপট, এবং এই যে উপন্যাসে মূলত কয়েকটা বিষয় দেখা দিয়েছে একসাথে। কি কি? গোর্খাল্যান্ড সেই মুভমেন্ট, রাজনৈতিক অস্থিরতা এবং অধিকারের লড়াই। এছাড়াও গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, আধুনিক বিশ্বের প্রভাবে মানুষের জীবনের যে পরিবর্তন। এছাড়া প্রবাসীদের সংগ্রাম, বিদেশে থাকা ভারতীয়দের টিকে থাকার লড়াই এবং নিজের দেশে তাদের পরিবারের নিঃসঙ্গতা, এই জিনিসগুলো কিন্তু তার এই নভেলে ফুটে উঠেছে। তার এই যে দ্য ইনহেরিটেন্স অফ লস এই উপন্যাসের জন্য 2006 সালে তাকে ম্যান বুকার প্রাইজ দেওয়া হয়, এবং তিনি সেই সময় পর্যন্ত সর্বকনিষ্ঠ নারী লেখক হিসেবে এই পুরস্কার কিন্তু পেয়েছিলেন। বোঝা গেছে? এরপরে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে বিখ্যাত নভেলিস্টকে পাবো, তিনি হচ্ছেন ঝুম্পা লাহিড়ী, 1967। ঝুম্পা লাহিড়ী তিনি লন্ডনে একটা বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন এবং আমেরিকায় বেড়ে ওঠেন। তার লেখায় আমরা ইন্ডিয়ান আমেরিকান এক্সপিরিয়েন্স অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে দেখতে পাবো। এই সমস্ত ইমিগ্রেন্টসদের জীবনের টানাপোড়েন, দুটো সংস্কৃতির মাঝখানে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াই, এগুলোই ছিল তার নভেলের মেন থিম। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে ইন্টারপ্রিটার অফ মেলোডিস পাবো 1999-এ, বিখ্যাত ছোট গল্পের সংকলন। কালচারাল ডিসপ্লেসমেন্ট এখানে মূলত দেখা যায়, এবং এই বইটার জন্য তিনি 2000 সালে পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন আমরা জানি। এছাড়া তার নেমসেক পাবো, তার বিখ্যাত উপন্যাস। প্রধান চরিত্র এখানে কে ছিল? গোগল গাঙ্গুলি। এখানে দেখানো হয়েছে কিভাবে একজন অভিবাসী দম্পতির সন্তান হিসেবে গোগল তার নামের অদ্ভুত ইতিহাস, তার ভারতীয় শিকড় এবং আমেরিকান আধুনিক জীবনের মাঝখানে নিজের সঠিক পরিচয় খুঁজে পেতে সে সংগ্রাম করে। এবং এই যে বিখ্যাত উপন্যাস নেমসেক, এর ওপর ভিত্তি করে পরবর্তীতে কিন্তু মীরা নায়ার একটা সিনেমাও তৈরি করেছিল। মনে রাখবে, এটা নেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আমরা তার দ্য লোল্যান্ড দেখতে পাই 2013-তে, বেশ একটা রাজনৈতিক একটা গুরুগম্ভীর উপন্যাস। পশ্চিমবঙ্গের সেই নকশালিস্ট মুভমেন্ট নিয়ে লেখা, আমেরিকার সেই রোড আইল্যান্ড এবং পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন, দুটোই এখানে রয়েছে। দুই ভাইয়ের জীবন এবং একটা রাজনৈতিক আদর্শ কিভাবে একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিচ্ছে, অত্যন্ত সিম্প্যাথেটিক্যালি এখানে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো ঝুম্পা লাহিড়ী তার এই যে প্রথম ছোট গল্প সংকলন ইন্টারপ্রিটার অফ মেলোডিস, এর জন্য 2000 সালে 2000-এ কিন্তু তিনি কথা সাহিত্যে পুলিৎজার পুরস্কার লাভ করেন, এবং এটা ছিল তার এই যে সাহিত্য জীবনের এক বিশাল মাইলস্টোন। বোঝা গেছে? তো এই ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার সমস্ত গুরুত্বপূর্ণ নভেলিস্ট, তাদের সমস্ত বিখ্যাত ওয়ার্ক, সেই সমস্ত ওয়ার্কের সাল এবং সঙ্গে সেই সমস্ত ওয়ার্কের গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্টস। আশা করছি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা নিয়ে কারোরই আর কোনো অসুবিধে নেই। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার
নভেলিস্টদেরকে নিয়ে সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার এর পরবর্তী জনরাটা নিয়ে এর পরের ক্লাসে।